আসসালামু আলাইকুম। তোমাদের আগের ভিডিওতে আমি তরল প্রবাহের হার এবং ধারাবাহিকতা সমীকরণ বলেছিলাম। আজকে হবে বার্নৌলির উপপাদ্য। বার্নৌলির উপপাদ্য আদর্শ তলের ক্ষেত্রে প্রযোজ্য। কোন তলের ক্ষেত্রে? আদর্শ তলের ক্ষেত্রে। আদর্শ তরল কোনগুলোকে বলা হবে? আদর্শ তরল হচ্ছে আদর্শ তরল। আদর্শ তরলের বৈশিষ্ট্য হচ্ছে তরলকে বা প্রবাহীকে অসান্দ্র হতে হবে। একটা হচ্ছে অসান্দ্র হবে, আর দ্বিতীয়টা হচ্ছে অসংনম্য। যে সমস্ত তল অসংনম্য এবং অসান্দ্র মানে হচ্ছে তাদের মধ্যে ওই যে একটা তাদের মধ্যে ওই দুটো তলস্তরের মধ্যে যে ফ্রিকশন বা ঘর্ষণ বল কাজ করে, সেই ঘর্ষণ বল থাকবে না, কাজ করবে না। আর অসংনম্য মানে হচ্ছে যে তরলকে যদি চাপ দেওয়া হয় তাহলে সেটা তার আয়তনটা কমে যাবে না। তাহলে বার্নৌলির সূত্র প্রযোজ্য হচ্ছে আদর্শ তরলের ক্ষেত্রে, আর যেন সেটা প্রবাহিত হয়, অর্থাৎ প্রবাহীর ক্ষেত্রে বা প্রবাহিত তলের ক্ষেত্রে। না, তল বলবো না, প্রবাহীর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে তরলের বার্নৌলির উপপাদ্য প্রযোজ্য হচ্ছে আদর্শ তলের ক্ষেত্রে আর প্রবাহীর ক্ষেত্রে। আদর্শ তরল কাকে বলবো? যে সমস্ত তরল অসান্দ্র এবং অসংনম্য, অর্থাৎ ইনকম্প্রেসিবল, আর তাদের মধ্যে কোনো ভিসকাস ফোর্স বা ভিসকোসিটি থাকবে না। দুটো তল স্তরের মধ্যে কোনো ভিসকোসিটি থাকবে না, সেরকম তলের ক্ষেত্রে প্রযোজ্য। এবং আরেকটা হচ্ছে যে ধারারেখ প্রবাহের ক্ষেত্রে। হয়েছে? যখন কোনো নলের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হয়, তখন প্রবাহনালীর যে কোনো বিন্দুতে তিনটে শক্তি কাজ করে। তরলের কটা শক্তি কাজ করে? যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে তিনটে শক্তি কাজ করে। একটা হচ্ছে গতিশক্তি, গতি থাকে। একটা হচ্ছে স্থিতিশক্তি, আর একটা হচ্ছে চাপ শক্তি। কি শক্তি? চাপ শক্তি। যখন কোনো নলের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হয় তখন তার মধ্যে তিন ধরনের শক্তি কাজ করে। একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে স্থিতিশক্তি, আর একটা কি শক্তি? আর একটা চাপ শক্তি। গতিশক্তির মান কত? গতিশক্তি যদি তলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত তলের বেগ v হয় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি a হয়, এবং তলের ভর যদি m হয়, তাহলে গতিশক্তি সমান আমরা কি জানি? হাফ m²। যদি প্রবাহিত তরলের ভর m এবং বেগ v হয় তাহলে গতিশক্তি সমান আমরা কি জানি? হাফ m²। বা একক ভরের গতিশক্তি কত হবে? এখানে গতিশক্তি একক ভর বলতে এই m এর জায়গায় যদি 1 হয় তাহলে হাফ v²। আর
যে আয়তনের তরল প্রবাহিত হচ্ছে তার যে তরলটা প্রবাহিত হচ্ছে তার আয়তন যদি ভি হয়, যে তরলটা প্রবাহিত হচ্ছে প্রতি সেকেন্ডে যে তরল প্রবাহিত হচ্ছে তার আয়তন যদি ভি হয়, তাহলে একক আয়তনের গতিশক্তি কত হবে? একক আয়তনের গতিশক্তি হচ্ছে, আচ্ছা, ভি আয়তনের গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার। ভি আয়তনের তলে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, তাই তো? ভি আয়তনের তলে গতিশক্তি, তাহলে একক আয়তনে মানে বাই ভি, তাহলে হাফ এম ভি স্কোয়ার বাই ভি। এই ভিটা হচ্ছে আয়তনের জন্য, এই ভিটা হচ্ছে বেগের জন্য। উপরে স্মল ভিটা হচ্ছে বেগ, নিচের ক্যাপিটাল ভি হচ্ছে তলের আয়তন। ভি আয়তনের তলের গতিশক্তি ছিল হাফ এম ভি স্কোয়ার, এটা বাদ দাও নাহলে এইট থাকলে মাঝখানে ভুল করবে। ভি আয়তনের তলের গতিশক্তি ছিল হাফ এম ভি স্কোয়ার, তাহলে একক আয়তনের তলের গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার বাই ভি। ভর বাই আয়তন কি হয়? ঘনত্ব, তাহলে হাফ ইন্টু ঘনত্ব যদি রো হয় তাহলে রো ভি স্কোয়ার। এখানে ব্যাপারটা তুমি দিয়ে দিতে পারো, যেহেতু এম বাই ভি সমান হচ্ছে রো। আচ্ছা, একটা কথা বলি, আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু লিখতে হবে তোমাদের, হ্যাঁ? গতিশক্তির রাশিমালা কি? হাফ এম ভি স্কোয়ার, আর একক আয়তনের গতিশক্তির রাশিমালা হচ্ছে হাফ রো ভি স্কোয়ার। কখন? যদি একটা নলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে ভি আয়তনের নলের মধ্যে দিয়ে ভি ভরের তরল এবং নলের মধ্যে যদি এম ভরের তরল এবং ভি আয়তনের তরল স্মল ভি বেগে প্রবাহিত হয়, তাহলে আমরা জানি ভি আয়তনের তরলের গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর একক আয়তনের তরলের গতিশক্তি হচ্ছে হাফ রো ভি স্কোয়ার। হয়েছে? আচ্ছা, স্থিতিশক্তির রাশিমালা। আচ্ছা, তাহলে গতিশক্তির রাশি, এটা হচ্ছে গতিশক্তির রাশিমালা, হ্যাঁ? আমরা শুধু একক আয়তনের ক্ষেত্রে হিসাবটা করে রাখবো। তাহলে এখানে লিখে রাখছি হাফ রো ভি স্কোয়ার, গতিশক্তির রাশিমালা পেয়ে গেলাম। আচ্ছা, স্থিতিশক্তির রাশিমালা কি? আমরা জানি স্থিতিশক্তি সমান যদি তরল ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় থাকে, তাহলে আমরা জানি স্থিতিশক্তি কত? স্থিতিশক্তির রাশিমালা আমরা জানি এমজিএইচ। আমরা জানি স্থিতিশক্তির রাশিমালা এমজিএইচ। তাহলে একক আয়তনের স্থিতিশক্তি হচ্ছে mgh বাই ভি। তাহলে আবার m বাই ভি মানে হচ্ছে রো জিএইচ। তাহলে একক আয়তনের স্থিতিশক্তি হচ্ছে রো জিএইচ, হ্যাঁ? এখানে ভিটা মানে বুঝতে পারছো, আর বারবার আমি বলছি না। এখানে ভি হচ্ছে আয়তন, যেহেতু একক আয়তন ওই জন্য বাই ভি। আগেটাও দেখালাম বাই ভি কেন হচ্ছে। ভি আয়তনের তলে যদি স্থিতিশক্তি এমজিএইচ হয়, তাহলে একক আয়তনের তলের স্থিতিশক্তি এমজিএইচ বাই ভি। তাহলে স্থিতিশক্তির রাশিমালা হচ্ছে রো জিএইচ, একক আয়তনের রো জিএইচ। আচ্ছা, যদি চাপ শক্তির মানটা, যদি ভি আয়তনের তলের চাপ শক্তি কত? ভি আয়তনের তলের চাপ শক্তি, ভি আয়তনের তরলের চাপ শক্তি ক্যাপিটাল পি হয়, তাহলে একক আয়তনের তরলের চাপ শক্তি হচ্ছে ক্যাপিটাল পি বাই ভি। এটা সমান হচ্ছে স্মল পি ধরে নাও, হ্যাঁ? এটা সমান স্মল পি, একটা অন্য একটা ধরে নাও, অন্য একটা পি, মানে এটা যেহেতু একটা চাপ শক্তি হচ্ছে ওই জন্য অন্য একটা পি ধরলাম, হ্যাঁ? তোমাদের বই দেখবে এটা স্মল আছে, এটা ক্যাপিটাল আছে, তোমরা সেটা ধরে নেবে। আমি যেমন ওই জন্য উল্লেখ করে দিচ্ছি যে একক আয়তনের তরলের চাপ শক্তি যদি পি হয়, ভি আয়তনের তরলের চাপ শক্তি পি, তাহলে একক আয়তনের
তলে চাপ শক্তি হচ্ছে স্মল পি। আমি একক আয়তনের তলে চাপ শক্তি ধরেছি স্মল পি, হয়েছে? বইয়ে মনে হয় এটা হয়তো ক্যাপিটাল পি আছে, উল্লেখ করবো ওই জন্য বারবার বলছি। একক আয়তনের তলে চাপ শক্তি হচ্ছে স্মল পি, তাহলে চাপ শক্তি কত? স্মল পি, হয়েছে? তাহলে একক আয়তনের সব একক আয়তনের তলে গতিশক্তি হচ্ছে হাফ রো ভি স্কোয়ার, একক আয়তনের তলে স্থিতিশক্তি হচ্ছে রো জি এইচ। আচ্ছা, গতিশক্তি কত বললাম? হাফ রো ভি স্কোয়ার। আর চাপ শক্তি হচ্ছে একক আয়তনের চাপ শক্তি হচ্ছে একক আয়তনের তলে চাপ শক্তি হচ্ছে স্মল পি। আচ্ছা, এবার বার্নৌলির উপপাদ্য কি বলা হচ্ছে? হয়েছে? আদর্শ তলে ধারারেখ প্রবাহ বজায় থাকলে প্রবাহনালীর যে কোনো বিন্দুতে প্রতি একক আয়তনের তলের গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তির সমষ্টি ধ্রুবক। কি বলছে বার্নৌলির উপপাদ্যে? বার্নৌলির উপপাদ্য বলা হচ্ছে যদি আদর্শ তলে ধারারেখ প্রবাহ হয় তাহলে প্রবাহনালীর যে কোনো বিন্দুতে বা প্রতি বিন্দুতে প্রতি একক আয়তনের তলের গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তির সমষ্টি ধ্রুবক হবে। প্রতি একক আয়তনের, অর্থাৎ যদি আমি গাণিতিকভাবে প্রকাশ করি, গাণিতিক রূপ যদি দিই, তাহলে প্রতি একক আয়তনের গতিশক্তি কত? প্রতি একক আয়তনের গতিশক্তি আমি লিখে দিয়েছি হাফ রো ভি স্কোয়ার, হাফ রো ভি স্কোয়ার। প্রতি একক আয়তনের স্থিতিশক্তি কত? রো জি এইচ। প্রতি একক আয়তনের চাপ শক্তি কত? পি। তাহলে এদের কি বলছে? সমষ্টি, এদের সমষ্টি ধ্রুবক। হয়েছে? কখন? যদি তলটা আদর্শ হয় আর তার ধারারেখ প্রবাহ হয়। তাহলে আদর্শ তলের ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহনালীর যে কোনো বিন্দুতে প্রতি একক আয়তনের তলের গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তির সমষ্টি ধ্রুবক। এখানে যেটা ভুল করে ছেলেমেয়েরা সেটা হচ্ছে যে এইখানে সমষ্টি কথাটা উল্লেখ করে না, লেখে কি গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তি ধ্রুবক। তা নয়, ভুল। গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তির সমষ্টিটা ধ্রুবক, তারা আলাদাভাবে ধ্রুবক নয়, এদের সমষ্টি, এদের তিনটে যোগফলটা ধ্রুবক। ক্লিয়ার? আচ্ছা, এটা নোট করে নাও সবাই। আর যখন গাণিতিক রূপ চাইবে তখন তোমাকে উল্লেখ করতে হবে, যদি একক আয়তনের এইভাবে, যদি একক আয়তনের তলের গতিশক্তি হাফ রো ভি স্কোয়ার, স্থিতিশক্তি রো জি এইচ এবং চাপ শক্তি, একক আয়তনের গতিশক্তি হাফ রো ভি স্কোয়ার, একক আয়তনের স্থিতিশক্তি রো জি এইচ এবং একক আয়তনের চাপ শক্তি পি হয়, তাহলে বার্নৌলির উপপাদ্য থেকে পাই হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস পি সমান ধ্রুবক। এটা উল্লেখ করবে, তাহলে ফুলফিল হবে, আদারওয়াইজ নট। যদি শুধু এই লাইনটা লিখে দাও তাহলে কিন্তু পুরোপুরি ঠিক নয়। টিচার নাম্বার দিতেও পারেন, নাও দিতে পারেন, তার মর্জির উপরে। হয়েছে? আচ্ছা, উপপাদ্যটা আমি মুছলাম, এখানটা মুছছি, এখানটা এখন আর কিছু কাজ নেই। তাহলে উপপাদ্য এখন আমি কি পেলাম? হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস পি সমান হচ্ছে ধ্রুবক। আচ্ছা, এটাকে যদি আমি রো দিয়ে ভাগ করি, পুরো সমীকরণটাকে যদি আমি রো দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পাচ্ছি? তাহলে এটা কি পাচ্ছি? হাফ, আচ্ছা হাফ রো ভি স্কোয়ার ছিল, এটাকে আমি কি দিয়ে ভাগ করছি? রো দিয়ে। হয়েছে? এখানে কি ছিল? রো জি এইচ ছিল, এটাকে আমি কি দিয়ে ভাগ করছি? রো দিয়ে। তাহলে এটাকে কি দিয়ে ভাগ করবো? পুরোটাকে আমরা কি দিয়ে ভাগ করছি? রো দিয়ে। পি বাই রো সমান হচ্ছে, এখানে একটা ধ্রুবক বাই রো, যেহেতু রো একটা ধ্রুবক অর্থাৎ তলের ঘনত্ব একটা ধ্রুবক, তাহলে এখানে আমি একটা নতুন ধ্রুবক পাবো, সেটা একটা ধ্রুবক। ধরো 7কে যদি আমি 8কে যদি কেটে ধরো 8, তিনটে যোগফল ধরো 8, আর এই রো এর মানটা মনে করো 2, তাহলে 8কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে সব সময়ের জন্য আমি 4 পাবো, অন্য কিছু পাবো কি? একটা ধ্রুবককে যদি আর একটা ধ্রুবক দিয়ে ভাগ করা হয় তাহলে একটা ধ্রুবক সংখ্যাই পাওয়া যায়, ওই জন্য একটা ধ্রুবক লিখলাম।
এটা যদি আমি ধরতাম 12কে যদি 2 দিয়ে ভাগ করতাম তাহলে এটা 6 হতো। 6 মানে চিরকাল এটা 6ই হবে। বুঝে গেছে? আচ্ছা, তাহলে এখন কি পাচ্ছি, রো কেটে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে v²/2। আচ্ছা, রো দিও না, রো জি দিয়ে গুণ করো। রো জিটাও তো ধ্রুবক। কিতে ভাগ করলাম, তাহলে রো জিতে ভাগ করলাম। হ্যাঁ, রো জি দিয়ে। তাহলে যেহেতু জিটাও ধ্রুবক, রো জি দুটোই ধ্রুবক, ওই জন্য ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করলে কি হবে বললাম, ধ্রুবক হবে। তাহলে এটা ধ্রুবক লিখতে পারি। তাহলে v², রো কেটে গেল, তাহলে v²/2g থাকলো, প্লাস এখানে রোজি কেটে গেলে শুধু h থাকলো, প্লাস এখানে হচ্ছে p/রোজি, এখানে কিছু কাটছে না, এই তিন, এটা কত, ধ্রুবক। এইটা হচ্ছে বার্নৌলির উপপাদ্যের একটা রূপ। এইটা হচ্ছে বার্নৌলির উপপাদ্যের আর একটা রূপ, বার্নৌলির উপপাদ্যের গাণিতিক রূপ। এটাও বার্নৌলির উপপাদ্যের গাণিতিক রূপ, এটাও বার্নৌলির উপপাদ্যের গাণিতিক রূপ, মানে এটাও গাণিতিক রূপ, এটাও গাণিতিক রূপ। এইটাকে বলা হয় বেগ শীর্ষ। এটাকে কি বলা হয়, বেগ শীর্ষ, বেগ শীর্ষ। এটাকে বলা হয় উচ্চতা শীর্ষ। কি বলা হচ্ছে, উচ্চতা শীর্ষ। আর এইটাকে বলা হয় চাপ শীর্ষ, চাপ শীর্ষ। তাহলে দেখো, বার্নৌলি উপপাদ্যের আর একটা সংজ্ঞা পাওয়া গেল এখন। আদর্শ তলের ধারক প্রবাহ বজায় থাকলে প্রবাহ নালীর যে কোনো বিন্দুতে প্রবাহীর বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ এবং চাপ শীর্ষের সমষ্টি ধ্রুবক। প্রবাহ নালীর যে কোনো বিন্দুতে যদি কোনো তলে আদর্শ তলের ধারক প্রবাহ বজায় থাকলে প্রবাহ নালীর যে কোনো বিন্দুতে তলের বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ এবং চাপ শীর্ষের সমষ্টি ধ্রুবক। হয়েছে না হয়নি? হয়েছে। তাহলে যদি বলা হয় বার্নৌলি উপপাদ্যের বেগ শীর্ষের মান লেখো, বেগ শীর্ষের রাশিমান লেখো, তাহলে কি লিখবে, বেগ শীর্ষ সমান হচ্ছে, তাহলে বলবে যদি বেগ শীর্ষ সমান, আমি কি পাচ্ছি, v²/2g। তাহলে এখানে কি বলবে, যে যদি প্রবাহ নলীর মধ্যে দিয়ে প্রবাহীর বেগ v হয় এবং অভিকর্ষ যে ত্বরণ g হয়, তাহলে আমরা জানি বেগ শীর্ষ সমান v/2g। হয়েছে? তার মানে উচ্চতা শীর্ষ হচ্ছে, উচ্চতা শীর্ষের মানটা হচ্ছে h, আর চাপ শীর্ষ হচ্ছে p/রোজি। হয়েছে? এখান থেকে তোমার দু একটা অঙ্ক দেয়, যে বেগ শীর্ষে ধরো একটা কিছু বললো, প্রবাহের মধ্যে দিয়ে এত বেগে তরল প্রবাহিত হচ্ছে, প্রবাহীর বেগ শীর্ষের মান বের করো। ভি এর একটা কিছু মান দিয়ে দিলে, দিয়ে বললো বেগ শীর্ষের মান বের করো। তাহলে তুমি জি জানো, জি এর মান কিন্তু বলে দেবে না, তুমি যেহেতু জি জানো, তাহলে ভি এর মান বসাবে, 2 × জি এর মান বসাবে, তাহলে বেগ শীর্ষ। তোমাকে বললো এত উচ্চতা, এতটা উঁচুতে তরল প্রবাহিত হচ্ছে, তাহলে তোমাকে উচ্চতা বলে দিল, তাহলে উচ্চতা শীর্ষের মান পেয়ে গেলো। যদি তোমাকে বলে একক আয়তনের চাপ এত এবং তরলের ঘনত্ব এত, চাপ বলে দিল, ঘনত্ব বলে দিল, তো বললো চাপ শীর্ষের মান কত। বুঝতে পারছো? তাহলে এই রাশিমালাটা তোমাকে মনে রাখতে হবে, বেগ শীর্ষের রাশিমালা, চাপ শীর্ষের রাশিমালা, উচ্চতা শীর্ষের। আর যদি তুমি ভাবো যে না আমি এখান থেকে বের করতে পারবো, তাহলে অবশ্যই করে নিও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? কিন্তু সময় সাপেক্ষ, কিন্তু দুটো ফর্মই সবসময় মনে রাখবে। আচ্ছা, আর বেশি তো সময় নেই, একটু শর্টে ছাড়ি। আচ্ছা, আচ্ছা, মনে রাখবো আর একটা জিনিস, সেটা শুধু এখন মনে রাখো। আর এখন আমি গাণিতিক রূপ দিয়ে দেখাতে গেলাম না, আরও অনেক সময় লাগবে একটু। শুধু এই তথ্যটা মনে রাখো, যে প্রবাহীর বার্নৌলির উপপাদ্য থেকে আমরা পাই, এটা বার্নৌলির উপপাদ্য থেকে পাই, প্রবাহীর বেগের সঙ্গে চাপের ব্যস্ত সম্পর্ক, এর সাথে
প্রবাহের বেগের সাথে চাপের ব্যস্ত সম্পর্ক। এটা কোথা থেকে পাই? এটা পাচ্ছি বার্নৌলির উপপাদ্য থেকে। বার্নৌলির উপপাদ্য থেকে পাই, উপপাদ্য থেকে পাই যে প্রবাহীর বেগের সঙ্গে চাপের ব্যস্ত সম্পর্ক। এটা নোট করে নাও, ঝটফট নোট করে নাও, ভিডিও পজ করে ঝটফট নোট করো, শুধু এই কথাটা নোট করো যে বার্নৌলির উপপাদ্য থেকে পাই প্রবাহীর বেগের সঙ্গে চাপের ব্যস্ত সম্পর্ক। হয়েছে? আচ্ছা, এবার তোমাদের মনে আছে বা তোমরা জেনে থাকবে যে যখন ঝড় হয় তখন ঘরের চাল উড়ে যায়, মাঝে মাঝে ঘরের চাল উড়ে যায়। প্রশ্ন হচ্ছে যে কেন ঝড়ের সময় ঘরের চাল উড়ে যায়? যখন ঝড় হয় তখন ঘরের চাল কেন উড়ে যায়? দেখো, যখন ঝড় হয় তখন ঝড়টা কিন্তু ঘরের ভিতর দিয়ে হয় না, কোথা দিয়ে হয়? ঘরের চালের উপর দিয়ে। উপর দিয়ে ঝড় হওয়া মানে বাতাস আস্তে প্রবাহিত হয় না, যথেষ্ট বেগে প্রবাহিত হয়। অর্থাৎ চালের উপর দিয়ে যখন ঝড় প্রবাহিত হয় তখন বাতাসের বেগ প্রচণ্ড বেশি থাকার জন্য চাপ অত্যন্ত কম হয়, সেই অংশে বায়ুর চাপ বা বাতাসের চাপটা কম হয়। অর্থাৎ চালের উপরে বাতাসের বেগ বেশি হওয়ার জন্য আমরা বার্নৌলির উপপাদ্য থেকে জানি যে প্রবাহীর বেগ বেশি হলে সেই অংশে চাপ কম হয়। তাহলে যখন বেগটা বেশি হচ্ছে বাতাসের, তখন সেই অংশে বাতাসের চাপটা কম হয়। কিন্তু ঘরের ভিতরে প্রবাহীর অর্থাৎ বাতাসের চাপটা কম থাকার বেগটা কম থাকার জন্য চাপ বেশি হয়। তাহলে ঘরের একটা ঘর মনে করো এটা, ঠিক আছে? এখানে প্রবাহীর বেগ বেশি হওয়ার জন্য চাপটা খুব কম হচ্ছে, এখানে চাপ কম, আর এখানে প্রবাহীর বেগ কম হওয়ার জন্য চাপ বেশি, চাপটা বেশি। তাহলে এই বেশি চাপের বাতাসটা কি করবে? কম চাপের দিকে যেতে যাবে। তাহলে এই দিকে বাতাসটা, এই ভিতরে ঘরের ভিতরে যে বাতাসটা আছে সেই বাতাসটা উপরের দিকে চাপ দেবে, উপরের দিকে চাপ দেবে যখন, তখন এই চালটা উপরের দিকে একটু উঠে যাবে, আর এই ঝড়ের মুখে পড়ে চালটা সামনের দিকে এগিয়ে যায়। ক্লিয়ার? এই কারণে ঝড়ের সময় ঘরের চাল উড়ে যায়। আচ্ছা, বলা হয় যে যখন দ্রুতগামী ট্রেন যায় তখন ট্রেনের কাছাকাছি দাঁড়ানো বিপজ্জনক। ট্রেনের বা রেল লাইনের কাছাকাছি দাঁড়াতে বারণ করে। দেখবে যখন বলে যে একটা এক্সপ্রেস ট্রেন ট্রেন পাস হবে, তখন বলবে যে তোমরা রেল লাইন থেকে আপনারা রেল লাইনের ধার থেকে সরে দাঁড়ান। খুব অ্যানাউন্স করে যখন থ্রু ট্রেন পাস হয়, যখন এমনি ট্রেন এসে থামে সেইগুলো নেয়, যখন থ্রু ট্রেন পাস হয় তখন বলে যে রেল লাইনের ধার থেকে সরে দাঁড়ান বা প্ল্যাটফর্মের ধার থেকে কিনারা থেকে সরে দাঁড়ান। কেন? সেখানে কি বিপদ থাকে? যখন মনে করি এটা রেল লাইন, তাহলে রেল লাইনের মধ্যে দিয়ে যখন রেল লাইনের উপর দিয়ে যখন ট্রেন যাবে, তখন সেই অংশে ট্রেনটা যেহেতু দ্রুত বেগে প্রবাহিত হচ্ছে, দ্রুত বেগে যাচ্ছে, তাহলে রেলের সংস্পর্শের যে বাতাসটা রয়েছে, এই অংশে যে বাতাসটা রয়েছে সেই বাতাসটা অত্যন্ত দ্রুত বেগে প্রবাহিত হচ্ছে। তাহলে সেই অংশের বাতাস দ্রুত বেগে প্রবাহিত হওয়ার জন্য সেই বাতাসের চাপটা কম, কারণ বার্নৌলির উপপাদ্য থেকে আমরা জানি প্রবাহীর বেগ বেশি হলে চাপ কম হবে, বাতাসের বেগটা বেশি হলে সেই বাতাসের চাপটা কম হচ্ছে। এখানে কে দাঁড়িয়ে আছে? এখানে তুমি দাঁড়িয়ে আছো, তোমার এইদিকে ট্রেন রয়েছে, কিন্তু তাহলে এইদিকের যে বাতাসটা রয়েছে সেই বাতাসটার বেগটা বেশি হওয়ার জন্য চাপটা কম হয় অ্যাকর্ডিং টু বার্নৌলির থিওরেম। কিন্তু ট্রেন থেকে দূরবর্তী অঞ্চলের যে বাতাসটা রয়েছে সেই বাতাসটা তো ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে, তাহলে এই বাতাসের চাপটা, এখানে যে বাতাসটা রয়েছে সেই বাতাসের চাপ বেশি। তাহলে এই বেশি চাপযুক্ত বাতাসটা কম চাপযুক্ত বাতাসের দিকে যেতে চাইবে, আর তার মাঝখানে তুমি কে পড়ে গেছো? তুমি পড়ে গেছো। তাহলে তোমাকে কোন দিকে ঠেলে দেবে? রেল লাইনের দিকে।
ফলে রেল লাইনে পড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। সেই কারণে বলে যে দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো উচিত নয়। দ্রুতগামী ট্রেন যাওয়ার সময় প্ল্যাটফর্মের কাছে বা কিনারায় দাঁড়ানো উচিত নয়। সবসময় বলে রেল লাইন থেকে দূরে দাঁড়াও। কারণ রেল লাইন যখন ট্রেন যায় তখন ট্রেনের সংস্পর্শে থাকা বাতাসও খুব দ্রুত বেগে প্রবাহিত হয়, ফলে সেই অংশে বাতাসের চাপ কমে যায়। কিন্তু ট্রেন থেকে দূরবর্তী অঞ্চলে বাতাসের বেগ বেশি থাকে, বাতাসের বেগ কম থাকে, ফলে চাপ বেশি থাকে। এই উচ্চচাপযুক্ত বাতাস নিম্নচাপের নিম্নচাপযুক্ত বাতাসের দিকে প্রবাহিত হতে চাই, ফলে এবং আমাদেরকে রেল লাইনের দিকে ঠেলে দেয়, ফলে বিপদ হওয়ার আশঙ্কা থাকে। সেই কারণে দ্রুতগামী ট্রেনের কাছাকাছি থাকা উচিত নয়। আচ্ছা, দুটো জাহাজকে কখনো পাশাপাশি আসতে দেওয়া হয় না। যখন সমুদ্রে জাহাজ চলে তখন দুটো জাহাজ একে অন্যের থেকে সবসময় অনেকটা দূরত্ব বজায় রাখে। কেন দুটো জাহাজকে পাশাপাশি চালানো যায় না, বা দুটো জাহাজ পাশাপাশি এলে কি বিপদ? যখন দুটো জাহাজ পাশাপাশি যদি চলতে চায়, যখন জাহাজ চলে সেই জাহাজের বেগ বেশি থাকে, জাহাজের সংস্পর্শে থাকা প্রবাহী অর্থাৎ যে জলটা থাকে সেই জলটাও দ্রুত বেগে প্রবাহিত হয়। তাহলে এর সংস্পর্শে থাকা জলটা খুব দ্রুত বেগে প্রবাহিত হচ্ছে, তাহলে এই অংশের যে তরলটা রয়েছে সেই তরলের প্রবাহের চাপ কমে। একইভাবে এই জাহাজের সংস্পর্শে যে তরলটা রয়েছে সেই তরলটা দ্রুত বেগে প্রবাহিত হয়, কেননা জাহাজটা দ্রুত বেগে প্রবাহিত হচ্ছে, তাহলে জাহাজের সংস্পর্শে তরল থাকছে বলে সেই তরলটা দ্রুত বেগে প্রবাহিত হয়। জাহাজের সংস্পর্শে থাকা তরলটা দ্রুত বেগে প্রবাহিত হওয়ার জন্য সেইখানে চাপটা কমে যায়। অ্যাকর্ডিং টু বার্নৌলি উপপাদ্য অনুযায়ী প্রবাহীর বেগ বাড়লে চাপ কমে। কিন্তু জাহাজ থেকে দূরবর্তী অঞ্চলের এবার যদি এরা পাশাপাশি থাকে, পাশাপাশি এঁকে দিই, তাহলে এই অংশের তরলের চাপ কম। কিন্তু জাহাজ থেকে দূরবর্তী যে বাইরের অঞ্চলগুলো, এই অঞ্চলের যে জল রয়েছে সেই জলগুলোতে চাপ কম নয়, কারণ সেই জলটা ধীরে প্রবাহিত হচ্ছে, ফলে জাহাজ থেকে দূরবর্তী অঞ্চলের জলের বেগ কম হওয়ার জন্য চাপ বেশি হয়। তাহলে দুদিক থেকে উচ্চচাপযুক্ত জল, তাহলে এইদিকে উচ্চচাপের জল, মাঝখানে নিম্নচাপের জল, উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে জল নিম্নচাপের দিকে চাপ দেয়, ফলে জাহাজ দুটো আরো একে অন্যের কাছাকাছি চলে আসবে এবং বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে দুটো জাহাজকে কখনো কাছাকাছি আসতে দেওয়া হয় না। তাহলে এই কারণে দুটো জাহাজকে কখনো পাশাপাশি আসতে দেওয়া হয় না। জাহাজ যখন চালানো হয় সবসময় দূরে দূরে চালানো হয়, তাদের মধ্যে দূরত্ব বজায় রেখে চালানো হয়, ঠিক আছে? কারণ কি, মাঝখানে জলের বেগ, জাহাজের বেগ বেশি হওয়ার জন্য জাহাজের সংস্পর্শে থাকা তরলের বেগ বেশি হয়, ফলে ওই অংশে জলের চাপ কম হয়। কিন্তু জাহাজ থেকে দূরবর্তী অঞ্চলে থাকা জলের বেগ কম হওয়ার জন্য সেখানে চাপ বেশি হয়। উল্লেখ করে দিতে হবে এখানে বার্নৌলি উপপাদ্য অনুযায়ী বেগ কম হলে চাপ বেশি হয়। উচ্চচাপযুক্ত জল জাহাজ দুটোকে নিম্নচাপযুক্ত জলের দিকে ঠেলে দেবে, ফলে তারা পরস্পরের আরো কাছাকাছি চলে আসবে এবং বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে জাহাজকে সবসময় দূরে দূরে রাখা হয়, ঠিক আছে? তাহলে আজকে কি পড়ানো হলো? আজকে পড়ানো হলো বার্নৌলি উপপাদ্যের রাসায়নিক সমীকরণ, গাণিতিক উদাহরণ এবং তার অ্যাপ্লিকেশন, বার্নৌলি উপপাদ্যের বিভিন্ন প্রয়োগ, আর গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তির রাশিমালাগুলো বের করা হলো, ঠিক আছে? এইগুলোই মেনলি আসে পরীক্ষায়, ভালো করে দেখে রাখবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।